আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। বরাক উপত্যকার একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। শুক্রবার জেলা বার সংস্থার ভবনে সার্ধশতবর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্মরণিকা উন্মোচন করে কথা বলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সহ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দলের সংগঠন হোক বা বিভিন্ন কাজে হোক, এই জেলা বার সংস্থা বিভিন্ন আইনজীবীদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা হয়তো ভারতীয় জনতা পার্টির সংগঠন হোক বা নিজে হয়তো রাজনীতিতে কিছু কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। আজকে প্রথম নয়, দীর্ঘ বছর থেকে জেলা বার সংস্থার অনেক সদস্য সাহায্য সহযোগিতা করেছেন, সমাজকে পথ দেখানোর বিভিন্ন সময় কাজ করেছেন। আর এই সবের সঙ্গে মিলে আমরা এই সার্ধশতবর্ষের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকের দিনে এখানে মন্ত্রী হিসাবে নয়, এই বার সংস্থা একজন সদস্য হিসাবে এসে আপনাদের মধ্যে দু কথা বলার সুযোগ আপনারা দিয়েছেন, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন ল কলেজে, একে চন্দ্র ল কলেজে পড়াশোনা করেছি, অনেক এখানে বিথিকা ম্যাডাম আছেন, প্রসেনজিৎ স্যার এখানে উপস্থিত আছেন, আমার দীপক দেব স্যার উপস্থিত আছেন, তাদের সবাই সাহায্য সহযোগিতা আশীর্বাদে আইনজীবী হিসাবে, উকিল হিসাবে নাম লেখাতে সক্ষম হয়েছিলাম। এখানে যখন গত আপনাদের সার্ধশতবর্ষের অনুষ্ঠান চলছিল, এর মধ্যে একটি অনুষ্ঠানে আপনারা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। 24 আগস্ট 2024 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখানে এসেছিলেন এবং আপনাদের যে কার্যক্রম, সেই প্রকাশ্য সভায় উনি উপস্থিত হয়ে ওনার যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরেছিলেন। বিভিন্ন সমাজের প্রতি কিভাবে দায়বদ্ধতা আছে সেই বিষয় নিয়ে উনি একটা সুন্দর কার্যক্রম, ওনার বক্তব্য রেখেছিলেন এবং আপনাদের পক্ষ থেকেও কিছু বার লাইব্রেরির সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছিল। আর এর মধ্যে একটা আপনাদের দাবি ছিল যে বার লাইব্রেরিতে আমাদের যে 3তলা বিল্ডিং আছে, এই 3তলা বিল্ডিংয়ে টাইলস ফ্লোরিং এবং এসির ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় সেটা আমাকে দেখে নেওয়ার জন্য বলেছিলেন। আমি আপনাদের আশীর্বাদে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছিল, এটাতে আমি ফান্ডও পেয়েছি। আর এখান থেকে আমি পিডব্লিউডি যে এস্টিমেট তৈরি করেছে, সেখান থেকে 1,76,00,000 টাকা আমরা মঞ্জুর করেছিলাম এটাকে, এই কাজটা করে দেওয়ার জন্য। আজকে আমরা এই জন্য এটা শিলান্যাস করছি না যে আমরা স্যাংশন করার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তীতে পাই যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকেও এটা স্যাংশন হয়ে গেছে। এই জন্য আগামী 10-15 দিনের মধ্যে এই কাজটাকে আমরা আরম্ভ করে দেব। আর যাতে পুরা গরম শুরু হওয়ার আগে যাতে আমরা কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারি। আর আপনাদের যে দাবি, সেই দাবি মতো 1,76,00,000 টাকা এটার জন্য মঞ্জুর হয়েছে। পিডব্লিউডি বিভাগ, আসাম পিডব্লিউডি বিভাগ এই কাজটা তারা করবেন আর খুব কম সময়ের মধ্যে সুন্দর কাজ করে যাতে এটা আপনারা আপনাদের ব্যবহারযোগ্য করতে পারেন, সেই চেষ্টা আমরা করব। এখানে যেহেতু এসেছি, যদিও রাজনৈতিক সভা নয়, তবে একটা কথা আমি বলতে চাই, যেহেতু বার লাইব্রেরি ডেভেলপমেন্টের কথা বলেছি, সেই জন্য এই সুযোগে আপনাদেরকে বলছি যে বরাক উপত্যকার ডেভেলপমেন্টের চেষ্টা আজকের দিনে সরকারের তরফ থেকে করা হয়েছে। আগের সরকার কি করেছেন কিনা সে বিষয়ে আলোচনা করার এটা মঞ্চ নয়, সেটা আলোচনা আমি করতে চাই না। তবে একটা কথা আমি বলতে চাই যে বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের অনেকগুলি দাবি আছে। এর মধ্যে একটি দাবি আছে যে হাইকোর্টের একটা বেঞ্চ শিলচরে বরাক উপত্যকায় যাতে আমরা বসাতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। এটার সঙ্গে আমাদেরও সহমত আছে, সরকারেরও সহমত আছে। এবং আপনাদের মনে আছে যে 3 জানুয়ারি 2024 সালে
3 ডিসেম্বর 2024 সালে যখন লক্ষ্মীপুর সাব ডিভিশন আদালতের এসডিজিএম কোর্টের যখন উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আপনাদের বার সংস্থার মাননীয় সভাপতি দুলাল মিত্র মহাশয় আসামের চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্টের সামনে উনি এই দাবি উত্থাপন করেছিলেন। সরকারের তরফ থেকে এটাতে সহমত পোষণ করা আছে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি যে বরাক উপত্যকায় হাইকোর্টের একটা বেঞ্চ যাতে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারি। যদিও চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্টের একটা উনি যুক্তি রেখেছিলেন এবং সেটাও ভুল নয়, যে যেহেতু আজকের দিনে প্রত্যেকটা কোর্ট অনলাইন ব্যবস্থা আছে, অনলাইনের মাধ্যমে আমরা করতে পারি, তো এখানে ফিজিক্যাল কোর্ট হাইকোর্ট না থাকলেও আমরা অনলাইনে অনেকগুলি কাজ করতে পারবো। কিন্তু আমরা জানি পরবর্তীতে অনেক আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছিল যে অনলাইন করলেও হার্ড কপি জমা দিতে হয়, সম্ভবত এরকম কিছু ব্যবস্থা আছে নাকি আমি শুনেছি। সেই জন্য আমরা চেষ্টা করছি দলীয়ভাবে সরকারিভাবে যে আমরা যাতে একটা বেঞ্চ এখানে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে প্রতিষ্ঠা করতে পারি। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা আরেকটা কথা বলতে চাই যে বরাক উপত্যকার মানুষকে যখনই প্রয়োজন মনে করেছেন যে আমাদের এই কাজ হওয়ার প্রয়োজন, বরাক উপত্যকার মানুষকে আন্দোলন করতে হয়েছে। সেটা আসাম বিশ্ববিদ্যালয় হোক, সেটা রাস্তাঘাটের বিষয়ে হোক, সেটা অন্যান্য ব্রডগজের ব্যাপারে হোক, দীর্ঘ আন্দোলন বরাক উপত্যকার মানুষ করেছে। কিন্তু বরাক উপত্যকার মানুষের জন্য আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বরাক উপত্যকার মানুষের দাবি ছাড়া কেউ দাবি না করার আগে প্রথম বরাক উপত্যকার জন্য, শুধু বরাক উপত্যকার জন্য নয়, নর্থ ইস্টের প্রথম হাই স্পিড এক্সপ্রেস ওয়ে যেটা, এটা বরাক উপত্যকার মানুষের জন্য কেন্দ্র সরকার মঞ্জুর করেছে। আমরা 400 কোটি 500 কোটি 5000 কোটি টাকার প্রকল্প আমরা দেখেছি, কিন্তু শুধু বরাক উপত্যকার জন্য ডেডিকেটেড করে বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত হাই স্পিড এক্সপ্রেস ওয়ে, যেটা 22,000 কোটি টাকার একটা প্রকল্প। এত বড় প্রকল্প আসামের কোনো যোগাযোগ বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আজ পর্যন্ত নেওয়া হয়নি, যেটা আমাদেরকে নেওয়া হয়েছে। এবং এটার উদ্বোধন করার জন্য আসামের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামী 14 আগস্ট শিলচর বাইপাসে উনি আসবেন। সেখান থেকে ভার্চুয়ালি নয়, এখানে এসে উনি এই 22,000 কোটি টাকার এত বিশাল প্রকল্পের উনি শিলান্যাস করবেন। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়, যেহেতু আমরা সবাই কাছাড় বা শিলচর শহরের লোক, আমরা সবাই জানি যে দীর্ঘদিন থেকে আপনারাও যখন কোর্টে আসেন সময় মতো আসতে হতে পারেন না যানজটের সমস্যার জন্য। এই জন্য শিলচর শহরেও যানজটের সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আসাম সরকার 564 কোটি টাকা ব্যয় করে এখানে এলিভেটেড রোড মানে শিলচর ফ্লাইওভার, একটা প্রায় 3.5 কিলোমিটার দৈর্ঘ্য একটা ফ্লাইওভার নির্মাণেরও পরিকল্পনা হাতে নিয়েছে, ইতিমধ্যে টেন্ডার হয়েছে। এবং সেদিন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে সেটাকে উদ্বোধন করার, শিলান্যাস করার যেটা ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাক উপত্যকায় অনেক ডিগ্রি কলেজ আছে, আইন মহাবিদ্যালয় আছে, ইত্যাদি আছে, কিন্তু আমাদের এখানে এগ্রিকালচার কোনো কলেজ নেই। এই জন্য আসাম সরকার 127 কোটি টাকা ব্যয় করে এগ্রিকালচার কলেজও এখানে মঞ্জুর করেছেন। গতকালকে আমরা আসাম ক্যাবিনেট সেটাকে মঞ্জুরিও দিয়েছে এবং সেটারও একসঙ্গে প্রধানমন্ত্রী মহাশয় সেটারও উদ্বোধন করবেন। আমি এই জন্যই কথাগুলো আপনাদের কাছে বললাম যে অনেক সময় আমরা দেখি যে মানুষ সমালোচনা প্রত্যেক বিষয় নিয়ে করেন। সমালোচনা হওয়া খুবই প্রয়োজন, গণতন্ত্রের সমালোচনার অত্যন্ত জরুরি, কিন্তু ভালো কাজের যাতে সমালোচনার সঙ্গে সঙ্গে প্রশংসা যদি করা যায়, তখন যারা কাজ করেন বা যে সরকারে কাজ করুক সেই সরকারও কাজ করার জন্য আরো উৎসাহ পায়। এই কথাগুলি আমি এর জন্য বললাম যে 22,000 কোটি টাকার প্রকল্প আমাদের যোগাযোগ ব্যবস্থা। আর আজকের দিনে আমরা যদি হিসাব করি, শিলচর থেকে গুয়াহাটি জুয়াই দিয়ে যদি আমরা যাই 340 কিলোমিটার, নতুন ইস্ট ওয়েস্ট করিডোর যেটা হাফলং হয়ে যাচ্ছে 4 লেনে, যেটা প্রায়
2 কিলোমিটার বাদ দিয়ে 47 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। সেটা প্রায় 450 কিলোমিটার, কিন্তু এই রাস্তা যখন হয়ে যাবে 265 কিলোমিটারে আমরা শিলচর থেকে গুয়াহাটি আমরা পৌঁছতে পারবো। এবং এটা যেহেতু এক্সপ্রেসওয়ে, এখানে মাত্র এই পুরা এই রাস্তার মধ্যে যেটা বড়াপানি টু 5 গ্রাম হবে 166 কিলোমিটার, এই রাস্তাতে মাত্র 4টি জায়গা আছে যেখানে মানুষ এই রাস্তায়, 5টি জায়গা আছে যেখানে মানুষ এই রাস্তায় উঠতে পারবে। এই জন্য ট্রাফিকেরও কোনো সমস্যা থাকবে না। 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা গুয়াহাটি থেকে শিলচরের যে দূরত্ব সেটাকে কমিয়ে আনতে পারবো। এই জন্য এটা বিশাল একটা প্রজেক্ট। আমি মনে করি বরাক উপত্যকা এই এক্সপ্রেসওয়ে যদি আমরা হয়ে যায়, বরাক উপত্যকার জন্য একটা গেম চেঞ্জার হবে, আমাদের সবার জন্য, আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য। যারা আমরা বাইরে যাই, অনেক সময় গিয়ে এক্সপ্রেসওয়ে গুলা দেখি, তখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের এখানে কেন সম্ভব না। তো সেই একটা কাজ এখানে বাস্তব রূপ নিতে যাচ্ছে। যেহেতু আপনারা সমাজকে পথ দেখান, আপনাদের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে, এই জন্য আপনাদের মাধ্যমে যাতে সবাই এটা জানতে পারে। আর যাদের পক্ষে সম্ভব, আমার অনুরোধ থাকবে যে প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে উপস্থিত হবেন। সরকারি কার্যক্রম, বিজেপির কোনো কার্যক্রম এটা থাকবে না, এই কার্যক্রম উপস্থিত হয়ে যাতে এই ডেভেলপমেন্টের আমরা সঙ্গী হতে পারি, এই অনুরোধ রাখছি। আজকের দিনে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সমাপ্তি অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এখানে সংবর্ধনা জানিয়েছেন। আমি সংস্থার প্রত্যেককে, এই বার সংস্থার প্রত্যেক সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। জেলা বার সংস্থার সচিব নীলাদ্রি রায় তার বক্তব্যে বলেন, আমরা এই 150 বছর ইতিপূর্বে আমাদের এই বার সংস্থা এ ধরনের কোনো আমাদের সেন্টিনারি পালিত হয় নাই। এইটাই প্রথমবারের মতো আমরা হয়েছে। আমরা আজকে এই সমাপ্তি অনুষ্ঠান, এই সমাপ্তি অনুষ্ঠানে আমরা আমাদের মাননীয় মন্ত্রীকে পেয়ে খুবই আনন্দিত। উনি যে ওনার এই যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা বার সংস্থার পক্ষ থেকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি যদিও আমাদের বাড়িরই সদস্য, কিন্তু বর্তমানে তিনি একটা দায়িত্বশীল পদে রয়েছেন এবং বিশেষত আসাম সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে রয়েছেন। আমরা বাড়ির পক্ষ থেকে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই বার সংস্থা 150 বছরের পুরনো বার সংস্থা এবং এই বার সংস্থার বিভিন্ন সময়ে আমাদের বার সংস্থার সদস্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসাম সরকারের মন্ত্রিত্ব পদ পালন করেছেন। এইবার আমরা আনন্দিত যে আমাদের একজন ইয়ং এনার্জেটিক মন্ত্রীকে আমরা পেয়েছি। আমরা খুব গর্ববোধ করছি যে উনি যেভাবে বরাক উপত্যকার উন্নয়ন তথা আসামের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা এতে গর্ববোধ করছি। আমরা এই সময়ের মধ্যে 18ই জানুয়ারি 2024 থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ইতিমধ্যে যারা আমাদের অনুষ্ঠান সূচির শুরুতে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এই সময়কালের মধ্যে আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি, তাদের প্রতি আমরা আমাদের সমবেদনা প্রকাশ করছি। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে জনকল্যাণ এমই স্কুলে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার সম্পাদক লুৎফুর রহমান বরভূঁইয়া জানান, আজকে জাতীয় বিজ্ঞান দিবস হাইলাকান্দিতে পালন করা হয়েছে। আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি আজকে উদযাপন হয়েছে হাইলাকান্দিতে, এবং হাইলাকান্দি জেলার জনকল্যাণ এমই স্কুলে এই অনুষ্ঠানটি জাঁকজমক এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। আজকে সকালে এই প্রোগ্রামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে
হাইলাকান্দি শাখার সভানেত্রী অধ্যাপিকা সুকন্যা চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি আজকের এই বিজ্ঞান দিবস পালনের প্রেক্ষাপট এবং এ নিয়ে বিস্তারিতভাবে দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন। তারপর বিজ্ঞান সমিতির উপসভাপতি হাইলাকান্দি এসএস কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর রূপম সেন জাতীয় বিজ্ঞান দিবস 2026 ইংরেজি তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই বছরের জাতীয় বিজ্ঞান দিবসের মূল থিম হচ্ছে বিকশিত ভারতের ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীদের অবদান। এই বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোকপাত করেন। তাছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার এক্সিকিউটিভ মেম্বার ডক্টর অসীম কল্যাণ। তিনি এই জাতীয় বিজ্ঞান দিবস পালনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন 1928 সনে সিবি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং সেই রমন এফেক্ট আবিষ্কারের ফলে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এই নোবেল পুরস্কারকে উজ্জীবিত বা সতেজ করে রাখতে ভারত সরকার এই 28 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকে প্রতি বছর, এবং প্রতি বছর এক একটি নির্ধারিত থিম দিয়ে দেওয়া হয় এই উৎসব উদযাপনের। তারপর আজকের এই জাতীয় বিজ্ঞান দিবসের হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যাপিকা ডক্টর মমতাজ বেগম বরবুইয়া। তিনি বিশেষ করে নারীদের বিজ্ঞানের চর্চায় অবদান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান চর্চায় নারীদের যে অগ্রণী ভূমিকা সেই কথাগুলো উল্লেখ করেন। কল্পনা চাওলা থেকে আরম্ভ করে যে থমাস ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এইসব নারীদেরকে নিয়ে তিনি আজকে খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সমাজে নারীরা পারে না এমন সব কোনো কথা নেই, নারীরা সবকিছুই পারে। শুধুমাত্র নারীদের সামনে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে গাইডেন্স উপযুক্তভাবে দিলে তারা সব ক্ষেত্রেই সবকিছু করতে সক্ষম। আজকের এই নারী দিবসের, আজকের এই বিজ্ঞান দিবসে নারীদের যে বিকশিত ভারতের অবদান সেইগুলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি কুইজও পরিচালনা করেন। সবশেষে আজকের এই অনুষ্ঠানে অন্যতম বিশিষ্ট অতিথি বিজ্ঞান মন্দিরের আধিকারিক বাহারুল ইসলাম লস্কর মহাশয় এই দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে উপস্থিত অতিথিদের কাছে জানতে চান এবং অতিথিরাও সাবলীলভাবে তাদের সাথে মত বিনিময় করেন। সবশেষে আজকের এই বিজ্ঞান দিবসের উৎসব নিয়ে ব্যাখ্যা করেন লুৎফুর রহমান বরবইয়া, আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার সম্পাদক। রবিবার হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির প্রাঙ্গণে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে সচেতনতামূলক বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি মাধবী শর্মা। তিনি বলেন, সমগ্র পৃথিবীতে এই আমাদের এই জীবনদায়ী রক্তের কোনো বিকল্প নেই। রক্ত ঔষধ বা টনিক হিসাবে ব্যবহৃত হয় না। রক্ত আমাদের যখন রক্তের প্রয়োজন হয় তখন রক্ত কিন্তু আমরা কোথাও পাই না। একমাত্র একজন মানুষের শরীর থেকে যদি রক্তদান করা হয় তাহলে আমাদের রক্ত পাওয়া যায়। কত রকমের অসুস্থতা আছে, যা রক্তের অভাবে অনেক রকমের রোগ আছে, সেই রোগ একমাত্র রক্ত দ্বারাই চিকিৎসা করতে হয়। তো সেই সময় রক্তের প্রয়োজন হয়। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাতৃসম্ভবা মহিলা, তারপর আরো ক্যান্সার রোগ, এইগুলো রোগ হলে আমাদের রক্তের প্রয়োজন হয়। তো সেই রক্ত আমরা কোথা থেকে পাবো যদি আমরা একজন মানুষ সেই রক্তটা দান না করি? রক্তদান জীবনদান। আমরা একজন মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলাই সেই রক্তদানের মাধ্যমে। যদি একজন সুস্থ সবল মানুষ বছরে 4 বার রক্তদান করতে পারে, তার ওজন হতে হবে 45 কেজি এবং তার বয়স হতে হবে 18 বছর।
রক্তদান করার পরে মানুষের শরীরে কোনো অসুবিধা হয় না। রক্তদান করা শরীরের পক্ষে একটা ভালো জিনিস, কারণ রক্তদান করার পর সেই রক্ত 4জন মানুষের শরীরে দেওয়া যায়। সেই রক্ত থেকে প্লাজমা প্লেটলেট কাউন্ট, মানুষের প্লেটলেট কমে গেলে সেই রক্ত থেকে রক্তদান করার পর যে প্লেটলেটের অংশটা প্লেটলেট দিয়ে চিকিৎসা করা হয়। আর মানুষের শরীরের প্রতি কেজিতে রক্ত থাকে প্রায় 70 মিলিলিটার, আর আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য মাত্র 50 মিলিলিটার রক্তের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের দেহের প্রতি কেজিতে অতিরিক্ত রক্ত থাকে 20 মিলিলিটার। তাহলে 45 কেজি ওজনের একজন মানুষের দেহে প্রয়োজনের অতিরিক্ত রক্ত থাকে 900 মিলিলিটার। এই অতিরিক্ত রক্তের 1/3 অর্থাৎ 300 মিলিলিটার রক্ত সহজেই দান করা যায়। অনেকেই ভাবেন যে শরীর থেকে 1 বোতল রক্ত চলে গেল, আমি দুর্বল হয়ে যাব, আমি কি করে আমাদের মাছ মাংস ডিম এগুলো খেয়ে রক্ত বাড়াতে হবে। এটা মোটেই নেই। আমরা সব রক্ত কিন্তু আমাদের শরীরে প্রতি মুহূর্তে কণা কণা করে রক্ত উৎপন্ন হয়। আর প্রয়োজন হয় রক্তদান করার পরে 1 বোতল জল খেতে হয়, কারণ আমাদের শরীরে রক্তদান করার সময় আমাদের শরীর থেকে যে অক্সিজেন বের হয় সেটা পূর্ণ হওয়ার জন্য, এবং মাত্র 10 মিনিট সময় বিশ্রাম নিতে হয়। রক্তদানের পর মাত্র 10 মিনিটে আমাদের বিশ্রামের প্রয়োজন। দান করার পর রক্তদাতার শরীরে যে নতুন রক্তকণার সৃষ্টি হয় তা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা ডাল ভাত রুটি দৈনন্দিন যে খাবারগুলো খাই সেই খাবার থেকেই প্রতি মুহূর্তে রক্ত তৈরি হয়। কিছুটা বাধা নিষেধ থাকে, যেমন আপনার একটা বড় রকমের অপারেশন হলো বা জন্ডিস রোগ হলো, তখন 1 বছর আপনার রক্তদান করতে পারবেন না, বা ম্যালেরিয়া আক্রান্ত হলে বা টাইফয়েড জ্বর হলে তখন বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করতে হয়। তাই 1 বছর রক্তদান না করাই ভালো। মহিলারা বছরে পুরুষের ন্যায় 4 বার রক্তদান করতে পারেন। রক্তদান করলে তাদের কোনো অসুবিধা হয় না। শুধু মাতৃসম্ভবা মহিলা বা মাতৃদুগ্ধপানকারী মহিলারা রক্তদান করতে পারবেন না। আর রক্তদান করার পর আমাদের অতিরিক্ত খাবারেরও প্রয়োজন হয় না। রক্ত এমন একটা পদার্থ সেটাও ঔষধ দিয়ে বা কিছু দিয়ে রক্ত তৈরি হয় তা নয়, রক্ত অটোমেটিক ভাবে শরীরে তৈরি হয়। রক্তের অভাবে মানুষ মরে যায়, কিন্তু সেই রক্ত দান করতে গেলে একজন মানুষেরই তার পাশে দাঁড়াতে হবে। তাই আমরা সমাজে সকলের কাছে আমাদের আহ্বান যে সবাই যেন রক্তদানে এগিয়ে আসেন এবং নিয়মিত যে কোনো শিবিরে রক্তদান করা খুবই ভালো। আমাদের উদ্দেশ্য রক্তদানের অভাবে যাতে করে রক্তের অভাবে যাতে করে একটা মানুষের মৃত্যু না হয়। তো আমরা সকলের কাছে আহ্বান রাখি, এগিয়ে আসুন, আমরা রক্তদান করি এবং রক্তের অভাবে একজন মানুষকে যাতে করে মরতে না হয়, পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারি, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সমগ্র দেশ ও রাজ্যের সাথে শ্রীভূমি জেলার সদর শহরের শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অব এডুকেশনে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল 28শে ফেব্রুয়ারি আসাম বিজ্ঞান সমিতি শ্রীভূমি শাখার উদ্যোগে। এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে। সভায় বক্তব্য রেখে আসাম বিজ্ঞান সমিতি রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য ডক্টর নির্মল সরকার বলেন, সহযোগী গবেষক করিয়ামণিক্কম শ্রীনিবাস কৃষ্ণনের সহযোগে সম্পন্ন করা আলোকের বিক্ষেপ সংক্রান্ত একটি যুগান্তকারী আবিষ্কার স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন 1928 সালের 28 ফেব্রুয়ারি প্রথম প্রকাশ করেন। পরবর্তী সময়ে সমগ্র বিশ্বে যা রামন প্রভাব বা রামন ক্রিয়া নামে পরিচিতি লাভ করে। রামন প্রভাব আবিষ্কারের জন্য স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন এশিয়ার প্রথম পদার্থবিজ্ঞানী হিসাবে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও যোগাযোগ পরিষদ 1986 সালে ভারত সরকারকে 28 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করার জন্য অনুরোধ জানায়। এই অনুরোধ মেনে নিয়ে 1986 সালেই
ভারত সরকার 28 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করে। দেশে প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি 1987। উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান দিবস পালনের মূল লক্ষ্য স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামনের কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও দশের কল্যাণে সর্বত্র বিজ্ঞান গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক মানসিকতার প্রচার, প্রসার এবং উন্নতি সাধন। প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবসের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার আমাদের জাতীয় বিজ্ঞান দিবসের থিম ওমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত। মোটামুটিভাবে আমাদের দেশের বর্তমান জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। বর্তমান যুগ নলেজ ইকোনমির যুগ। নাম থেকেই পরিষ্কার, একটি দেশের নলেজ ইকোনমির পুরোটাই নির্ভরশীল শিক্ষা দীক্ষায় দেশটির অগ্রগতির উপর। বর্তমান বিশ্বে বাস্তব দৃষ্টি রেখে আরও পরিষ্কারভাবে বললে, অর্থনৈতিক দিকসহ একটি দেশের নাগরিকদের সার্বিক উন্নতি দেশটির বিজ্ঞান শিক্ষা ও গবেষণার সামগ্রিক সমৃদ্ধির উপর নির্ভরশীল। একটি দেশ বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় যদি সঠিকভাবে এগিয়ে যেতে চায়, সেখানে দেশটির সম্ভাব্য সর্বাধিক নাগরিকের যোগদান থাকাটা বাঞ্ছনীয়। কোনো দেশ যদি দেশের মহিলা নাগরিকদের ব্রাত্য রেখে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার শিখরে পৌঁছার স্বপ্ন দেখে, তা হবে একডানাযুক্ত পাখির আকাশে ওড়ার ব্যর্থ প্রয়াসের নামান্তর মাত্র। 29 জানুয়ারি 2026 ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি এবং গণিত বিভাগে মোট ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে 43% ছাত্রী এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত গবেষক বিজ্ঞানীদের মাত্র 18.6% মহিলা। 19 মার্চ 2025 ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি 10 লক্ষ জনসংখ্যায় আমাদের দেশে গবেষকের সংখ্যা মাত্র 260 জন। দেশে সার্বিকভাবে মোট গবেষকের সংখ্যা প্রতি 10 লক্ষ নাগরিকে অন্তত 5000 এবং গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ 50% করার লক্ষ্যে অবিলম্বে আমাদের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবেই সফল হবে অদূর ভবিষ্যতে বিজ্ঞানে নারীর অংশগ্রহণে আমাদের বিকশিত ভারত গড়ার স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।